ব্যাগপত্র গোছানোর পর বাড়ি থেকে বেরিয়ে এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। বাস আসলে এবার বেরোবো আমরা। বাসে করে আমরা চলে এসেছি পলাশী স্টেশন। এখান থেকে আমাদের ট্রেনটা ছাড়লো ঠিক 9:14। ট্রেনটা ছিল লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। আমরা কৃষ্ণনগর জংশন পার করে এগিয়ে এসেছি শিয়ালদার দিকে। শিয়ালদায় ঢোকার আগে যে অফিসগুলো রয়েছে ডান দিকে দেখতে খুব ভালো লাগে, তোমরাও দেখো। তার সঙ্গে এগিয়ে চলো হাওড়ার দিকে। শিয়ালদা স্টেশনে নামার পর আমরা এগিয়ে চলেছি বাইরের দিকে মেট্রো ধরার জন্য। তোমরাও চেষ্টা করবে সবসময় মেট্রোতে যাওয়ার, কেননা বাসে যদি যেতে চাও অনেকটা সময় লাগে, সেক্ষেত্রে মেট্রোতে যদি যাওয়া হয় সময়টা অনেকটাই কম। স্টেশন থেকে বেরিয়ে এসেই সামনেই দেখতে পাবে মেট্রো স্টেশন। দুর্ভাগ্যবশত আজকে মেট্রো বন্ধ ছিল, তাই আমাদের বাসে করেই যেতে হবে। আমরা বাসে করে এসে পৌঁছে গেছি হাওড়া জংশন। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত হাওড়া ব্রিজ। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। সামনে যে বড় বোর্ডটা দেখতে পাচ্ছ, এখানেই ট্রেনের টাইম ও ট্রেন নাম্বার দেওয়া থাকে। চাইলে এখানে থেকেও তোমরা দেখতে পারবে, বা ভিতরে গিয়ে সেখানেও বড় জয়েন্ট স্ক্রিন দেওয়া আছে। আমরা 10 নম্বর গেট ধরে এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। আর নিচেই তোমরা দেখতে পাবে 10 নম্বর গেট থেকে বেরিয়ে এসেই টিকিট কাউন্টার, আর বাদিকে জয়েন্ট স্ক্রিন। আমাদের ট্রেন ছিল বিকেল 3টের সময় কান্ডারি এক্সপ্রেস। তো হাতে অনেকটা সময় থাকায় দুপুরের খাবারটা হাওড়া স্টেশন থেকেই সেরে নিচ্ছি। তো স্টেশনের ভিতরেই তোমরা দেখতে পাবে ফুড প্লেস। এখানে খুব সুন্দর খাবার পাওয়া যায় এবং টাকাটাও অনেকটাই কম বাইরের তুলনায়, এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার দেওয়া হয়। তোমরা এসে ট্রাই করতে পারো। নিচে তোমাদের লিস্ট দেওয়া হলো, এখানে সমস্ত খাবারের প্রাইস দেখে নিতে পারো। আমরা নিয়েছিলাম চিকেন থালি, যার মূল্য 130 টাকা পার প্লেট। আমাদের ট্রেন ছিল 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সাধারণত দীঘার ট্রেন এই 18-19 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। তো 3 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছলো সন্ধ্যা 6টার সময়। হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়লো সন্ধ্যা 6টার সময়। অনেকটাই লেট করে ছেড়েছে, যে কারণে আমাদের পৌঁছতেও প্রচুর লেট হবে। তোমাদেরকে একটা কথাই সাজেস্ট করব, কেউ এই বিকেলের ট্রেনের আশা করবে না। সবসময় চেষ্টা করবে সকালে যে দুটো ট্রেন আছে সেই ট্রেনে যাবার। আমাদের দীঘা পৌঁছতে রাত 10টা পার হয়ে গেছিলো, তাই সেই দিনটা সম্পূর্ণ নষ্ট। সেই জন্য তোমাদেরকে সবসময় সাজেস্ট করব, চেষ্টা করবে সকালের ট্রেনে আসার। তো দীঘা ঢুকতেই শুরুতেই আমরা দেখতে পেলাম জগন্নাথ মন্দির। দূর থেকেই দেখা যাচ্ছিল জগন্নাথ মন্দিরের চূড়া। শেষমেশ আমরা এসে পৌঁছেছি দীঘা স্টেশন। এই ট্রেনটাই দীঘা থেকে রাত 10:30 আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। তো তোমরা চাইলে এই ট্রেনেও যেতে পারো, বা প্রচুর নাইট সার্ভিস আছে, নাইট সার্ভিস বাসে যেতে পারো। ও আমি যেখানে থাকবো আমাকে তুলে নেবে। এটা হচ্ছে দীঘা স্টেশনের সামনের ভিউ। বেশ সাজানো গোছানো একটা স্টেশন। আর দীঘা স্টেশনে নামার পর একটু সাবধান। কেন বললাম কথাটা এবার তোমরা দেখতে পাবে। এই যে শুরু হলো, তোমাকে টেনে নিয়ে চলে যাবে এমন অবস্থা। তো এদের থেকে সাবধান। নিজের হোটেলের লোকেশন আগে দেখে নেবে। স্টেশন থেকে 5 মিনিটের মধ্যে সমস্ত হোটেল, তো দেখে শুনেই যাবে। ভাড়া আগেই ঠিকঠাক করে নেবে, নয়তো প্রচুর ঝামেলায় পড়তে হবে। আমাদের হোটেল ছিল হোটেল গ্রিন গেট, যা স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের রাস্তা। তো সন্ধ্যায় দীঘার ভিউ দেখতে দেখতে তোমরা হেঁটে চলে আসতে পারবে।
খুব সুন্দর একটি হোটেল। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। দেখো কত সুন্দর সাজানো একটি রিসেপশন। তো এখন আমরা ডকুমেন্টস দিয়ে ফর্মটা ফিল আপ করে নিচ্ছি এবং দীঘার যে সমস্ত রুলস রয়েছে সেগুলো তোমরা একবার দেখে নাও, নয়তো যে কোনো মুহূর্তে তোমাদের ফাইন হবে। সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে। ফার্স্ট ফ্লোরেই আমাদের রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে তন্ময়ের রুম, আর এটা হচ্ছে 105 নম্বর রুম আমাদের। তো রুমটা পুরো দেখে নাও। মাথা খারাপ হয়ে যাবে, একদিন খেলে দু একটা চলে যাবে যা অবস্থা। এজন্য আমি বেশ বড় একটা বেড রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পায়খানা বাথরুম, সেটাও তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং ঘরের ভিতরে তোমাদেরকে দেখিয়েছে, এবং সামনেই রয়েছে একটা চেয়ার টেবিল সেট ও এলইডি টিভি। এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা দীঘা মার্কেটে। তো দীঘা মার্কেটটা দেখো, এই যে রাস্তাটা, এটা হচ্ছে হোটেলের একদম সামনের রাস্তা। এখান থেকে 2 মিনিট হেঁটে যদি যাওয়া হয় সামনেই পড়বে সি বিচ। তো বাইরে বেরিয়ে এসেছি আমরা। রাতের খাবার এখান থেকেই নিয়ে চলে যাব রুমে, কেননা ওই হোটেলে যে খাবারের প্রাইসটা রয়েছে অনেকটা হাই। আর সন্ধ্যায় তোমরা এই জায়গাটায় আসতে পারো, দীঘার যে বিচ রয়েছে সেখান থেকে বাস 2 মিনিট আগে। তো এখানেও খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, নানা রকম আইটেম। তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। তো পরের দিন সকাল সকাল উঠে আমি বেরিয়ে পড়লাম হোটেলের উপরে সুইমিং পুলটা দেখার জন্য। কেন আমাদের বলা হয়েছিল যে যেদিন আমরা আসবো সেদিন থেকেই সুইমিং পুলটা চালু করা হবে। যাই দেখে আসি সুইমিং পুলের বর্তমান পরিস্থিতি কী রয়েছে। তো আমাদের সুইমিং পুলটা আছে 5 তলার উপরে, সেখানে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো সুইমিং পুলটাকে। চলে এসছি। এই যে পুরো সুইমিং পুলটা দেখো, এখনো কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি। হোটেলে ছাদের উপরে সুইমিং পুলটা বেশ সুন্দর বানিয়েছে, উপরে গিয়ে দেখাচ্ছি। তার আগে এদিকে ভিউটা দেখো, এটা হচ্ছে হোটেলের সামনে। হোটেলের সামনের ভিউ, সামনে অমরাবতী পার্ক, আর এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে কিছুটা যাওয়ার পরেই দীঘা সি বিচ, নিউ দীঘা। এই যে এই পার্কের পাশেই যে রাস্তাটা দেখছো, সামনে গিয়ে পড়বে জাহাজবাড়ি, সেখান থেকে সোজা 5 মিনিট হেঁটে গেলেই দীঘা সি বিচ। এবার তোমাদের দেখাবো ইনস্টা 360 কিছু শট, দেখতে থাকো, ভালো লাগবে। সুইমিং পুলের ভিউটা দেখো, যদিও বুকিংয়ের সময় আমাদের বলা হয়েছিল যে আমরা এসে সুইমিং পুলটা ইউজ করতে পারবো, কিন্তু সুইমিং পুলের যে পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে এখনও কমপ্লিট হয়নি। জল দেখো, সুইমিং পুলের জলটা, ওটা বাচ্চাদের জন্য করা হয়েছে, এটা সিনিয়র যারা আছে তারা এখানে ইউজ করতে পারবে। পুরো সুইমিং পুলটা দেখো, বানিয়েছে বেশ সুন্দর, কিন্তু এখনও কমপ্লিট না হওয়ায় আমরা আর ব্যবহার করতে পারবো না এটাকে। হলো এবার তোমাদেরকে দেখাবো সামনে যে অমরাবতী পার্কটা আছে, পার্কের ভিতরটা তোমাদেরকে দেখানো হবে পার্কটা কেমন, বা ওখানে কী কী অ্যাক্টিভিটিস করা হতে পারে বা হয়।
সেটা এখন তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে অমরাবতী পার্কে পরবর্তী সিদ্ধান্ত হলো এই যে দূরের দর্শনীয় স্থানগুলো আগে ভিজিট করে আসার পর অমরাবতী পার্কে ঢোকা হবে। তো চলুন দেখে আসি। বাদিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাহাজ বাড়ি। আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো চন্দনেশ্বর শিব টেম্পল। আগে বাবা ভোলেনাথের দর্শন করে বাকি যাত্রা শুরু করা হবে। দাদা মারা গেছে সেই জন্য এসছে বোনের বাড়িতে অলোকদা ফোনের বাড়িতে আছে, ভিডিও করো না। আবারও ইনস্টা 360-র কিছু ক্রিয়েটিভ শুট। এই যে বাদিকে রাস্তাটা দেখছো এটা হচ্ছে উদয়পুর বিচে যাওয়ার রাস্তা। তো রিটার্ন আসার সময় তোমাদেরকে দেখানো হবে। শিব মন্দির যাওয়ার আগেই আমরা দেখতে পেলাম একটা রাধাকৃষ্ণের মন্দির, তাই সেখানে ঢুকে পড়লাম দর্শন করতে। মন্দিরটা বেশ সুন্দর, দেখতে থাকো ভিডিওটা। হাতের উপর সিঁড়ি তার উপর তোমার উঠে যাবে। হাতের উপর সিঁড়ি আছে তার উপর উঠে যাবে। রাধা কিসের এখন আমরা যাচ্ছি ভোলেনাথের দর্শনে। তো মন্দিরটা দেখো, খুব সুন্দর একটি মন্দির, ভালো লাগবে তোমাদের। এটা বেরোনো দাও বড় করে। হ্যাঁ ঠিক আছে। এখানে আবার দাঁড়ানো যাচ্ছে। অনেকেই পুকুর থেকে স্নান করে দণ্ডি কেটে আসছে বাবার পুজো করতে। এই মন্দিরে এসেও একটা জিনিস দেখে খুব অবাক হলাম। সব জায়গায় ব্যবসা চলছে। যদি তুমি 50 টাকা করে 100 টাকা দাও তাহলে সবার আগে ঢুকতে পারবে, আর যদি টাকা না দাও তাহলে পিছনে তোমাকে লাইন দিতে হবে। ভোলেনাথের কাছে পুজো দিয়ে বেরোনোর সময় আবারও আরেকটা স্ক্যাম, শুনতে থাকো। ওটা দান করো, রমজানের সেবার জন্য ওটা 100 টাকা দেয়, ছেলের জন্য ওটা দান করো। দাও এখানে 5 টাকা 10 টাকা দান করলে এই একটা কথাই শুনতে পাবে যে 5 টাকা 10 টাকা চলে না, 100 টাকা 50 টাকা দাও। তন্ময় এখানে আসো, পিসফুলটা আসো আসো, আমাদের দুজনকেও নিয়ে নিই। ধরতে হবে আমাকে, ঘাটে যাবো তো। চলো 50 টাকাতে দর্শন করে আসলে তুমি, 50 টাকাতে দর্শন করে আসলে। এবার আমরা রওনা দিলাম উদয়পুর বিচের দিকে। পথে যেতে যেতে একদিকে সমুদ্রের হাওয়া, অন্যদিকে রাস্তার দুদিকে সুন্দর দৃশ্য, সব মিলিয়ে যাত্রাটা বেশ সুন্দর উপভোগ করছিলাম। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম উদয়পুর বিচে। এখানে এসে প্রথমেই চোখে পড়ল একেবারে অন্যরকম একটা পরিবেশ, শান্ত সমুদ্র, সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর চারপাশে মনোরম দৃশ্য। মনে হলো এই জায়গাটাও দীঘা ভ্রমণের তালিকায়
রাখার মতো একটি জায়গা। চলো এবার বিচের ভিতরের দিকে এগিয়ে যাই। এখানে কি কি খাবার পাওয়া যায়, কোন খাবারের জন্য এই জায়গাটি বেশি জনপ্রিয়, আর এখানকার বিশেষত্বই বা কী, আজকের ভিডিওতে আমরা সব কিছু একসঙ্গে জেনে নেব। আর উদয়পুর বিচের সম্পূর্ণ তথ্য জানতে হলে উপরের আই বটনে ক্লিক করলে একটা স্পেসিফিক ভিডিও পেয়ে যাবে, যেটা শুধুমাত্র উদয়পুর বিচকে কেন্দ্র করে। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, অবশ্যই দেখবে। চলো এবার বিচের ভিতরের দিকে একটু এগিয়ে যাই। এখানে এসে কী কী খাবার পাওয়া যায়, কোন খাবারটা এখানকার বিশেষ আকর্ষণ, আর এই জায়গার কেন এত জনপ্রিয়, চলো আজকের ভিডিওতে সব কিছু ঘুরে দেখে নেব ও এখানকার সমস্ত তথ্য জেনে নেব। মাছের উপরে 30 টাকা 40 টাকা না থাকলে আমাদের কি মাছ নেবে? 4 মিনিট শুকনো তো বললে 100 টাকা প্লেট ওরা করে দেবে। ও বানিয়ে দেবে। এটা কি? মন্দারমণি বিচে আমরা ঘোরাঘুরি কমপ্লিট করার পর এবং সুন্দর সময় কাটানোর পর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের পরবর্তী গন্তব্য দীঘা বিচ। মন্দারমণির সুন্দর স্মৃতি সঙ্গে নিয়ে এবার চলুন আমাদের সঙ্গে দীঘার বিচের দিকে। দীঘার বিচে পৌঁছে আমরা কি কি দেখতে পাবো, কি কি করব এবং সেখানে আজকের আমাদের অভিজ্ঞতা কেমন হয় সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো আমরা এখন চলে এসেছি দীঘার বিচে। জলের অবস্থা দেখে এই জলে চান করতে ইচ্ছা হয়, কাদা জল। মানুষের চাপ বেশি না? দাদা তুমি সুইমিং পুলে চান করার লোক, তুমি আর ধরো এতে কি চান করো? জলটা বেশি ছিল ভালো লাগবে। ওইটা দেখো স্পিড বোর্ডে। তুমি হলে উপর দিয়ে উড়াবা ড্রোন না কি? তুমি কিসে বলে উড়বা উপর দিয়ে? তাই বলছো। নেই তো। এ খালি পায়ে আসলে ভালো হতো। ওরা হারিয়ে গেছে। ঘোরা টুকাটা কোথায় গেল? ওরা ওইখানে নেমেছে। দীঘা বিচে আসার পর আমরা দেখছিলাম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস। এখানে আসলে তোমরা নানা রকম অ্যাক্টিভিটিস করতে পারবে। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এবার সঙ্গে চলো, সে তো অনেক আছে। আমার ফোনটা আছে না, ফোনটা আছে, এগুলো আছে, নাহলে জলের একটু ভিতর দিয়ে নেমে হেঁটে হেঁটে বেড়াতাম। হ্যাঁ দীঘা সি বিচের সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে, তাহলে দীঘা সি বিচের শুধুমাত্র স্পেসিফিক একটা ফুল ভিডিও বানানো হবে। অ্যাক্টিভিটিসগুলো আছে, এই যে বোর্ডগুলো
ভাবলাম ঘোরার মতো হয়তো লাতি টাইম মার দেবে ছিল হুম রোপওয়ে কত করে কত করে পার পার্সন কত আছে দুজন গেলে 2200 দুজন গেলে 2200 টাইমিং 8 কিলোমিটার 5 মিনিট। 5 মিনিটে 1800, দুজন গেলে 2200। বাহ, কে বললো এদিকে দেখো আরো বেশি আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরে আছে অমরাবতী পার্ক ও দীঘা জগন্নাথ মন্দির। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।